দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন গুণী এবং বিজ্ঞ পরিচালক রাজিবুল হাসান ভাই। আজকে তার সঙ্গে আড্ডা দিব, চলুন তার সঙ্গেই কথা বলি। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো। ভাইয়া, আপনি চলচ্চিত্রের যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে? আমার চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছে 18 বছর। জি। আমার প্রথম সিনেমাটার নাম ছিল হচ্ছে বালু ঘড়ি। 2006-এর ফেব্রুয়ারিতে সেটা রিলিজ হয়েছিল। এটা বাংলাদেশের প্রথম ডিজিটাল ফরম্যাটে নির্মিত চলচ্চিত্র। আচ্ছা আচ্ছা। এটা আপনি গবেষণা বইগুলোতে পাবেন। চলচ্চিত্র আপনি যখন নির্মাণ করেছেন, এই ক্যামেরার কোনটা ইউজ করেছিলেন? তখন ওই সময়ের এক সনির ক্যামেরা, এক্স্যাক্ট মডেলটা আমার মনে নাই, কিন্তু একদম প্রথম ক্যাসেটে না ওই হার্ড মেমোরিতে সেই সময়টাই ছিল। এবং একটা জিনিস বলে রাখি যে ওই সময়টায় যেই ধরনের মানে ছবি, মানে ডিজিটাল কোনটা না, এই নিয়ে অনেক তো তর্ক বিতর্ক ছিল সেলুলয়েডের লাস্টের পর্যায়টা। এবং সবাই যেটা করতো সেটা হচ্ছে যে হয়তো তারা শ্যুট করতো ডিজিটালি, কিন্তু এরা প্রজেকশন যখন করতো, যেহেতু তখন ওইটা সিঙ্গেল ফ্রেম করে 35-এ ব্লো আপ করে দেন সেন্সর নিয়ে প্রজেকশনে যেত। আমার ক্ষেত্রে আমি সেটা করিনি। যেহেতু আমি একটা আন্দোলনের জায়গা থেকে চলচ্চিত্রকে দেখেছি, মানে আমি যেহেতু চলচ্চিত্র নিয়ে পড়াই, সো ওই জায়গা থেকে আমি এটাকে না করে ওই ফাইটটা দিয়েছি। আমার এই ডিজিটালি সেন্সর করাইছিল না, তাহলে সেন্সরের এক মানে সিনেমা প্রজেকশনের সেন্সর অ্যাক্টের একটা ফাঁক আছে, যে সেটা হচ্ছে যে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে সিনেমা প্রদর্শন করা যাবে। ও আচ্ছা। সো যেহেতু সেন্সর বোর্ডে নিয়মই ছিল না, মানে ডিজিটাল টেকনোলজি ওরা প্রজেকশন করার কোনো সুযোগ ছিল না, ফলে আমি ওইটাকে চ্যালেঞ্জ করে ওই সময়ে অল্টারনেটিভলি ডিজিটালি প্রজেকশন শুরু করেছিলাম। আচ্ছা। এবং এইটা যে কারণে আসলে এই ছবিটা বাংলাদেশের প্রথম ডিজিটাল ফরম্যাটে নির্মিত এবং প্রদর্শিত চলচ্চিত্র। তো ভাইয়া, আপনি সহকারী হিসেবে কাজ করেছিলেন কারোর সঙ্গে? আমি আসলে পড়াশোনা করেছি, তো সো ওই জন্য প্রয়োজন মনে ওই জন্যই হয়নি। তবে চলচ্চিত্র নিয়ে আমার প্রথম ছবি বানানোর আগে 10 বছরের একটা একাডেমিক জার্নি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পড়াশোনা করে আচ্ছা, আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? এখন পর্যন্ত কাহিনীধর্মী চলচ্চিত্র আমার 3টা। তিনটা ফিচার লেন্থ, একটা প্রামাণ্যচিত্র ফিচার লেন্থ, আর একটা শর্ট ফিল্ম। টোটাল 5টা ছবি এখন পর্যন্ত আমার রিলিজ হয়েছে। আর এই যে প্রথম ছবিটার কথা বললাম, বালুঘড়ি, এই ছবিটি প্রথম ডিজিটাল ফরম্যাটে নির্মিত চলচ্চিত্র ছিল। এই ছবিটি 18 বছর পরে, টেকনোলজি যেহেতু চেঞ্জ হয়েছে, ওই জায়গা থেকে এআই টেকনোলজি ব্যবহার করে এই ছবিটাকে রিমাস্টারিং করে আবার রিলিজ দিচ্ছি আমরা। আচ্ছা, এই সামনের বছর। তো ভাইয়া, আপনার জন্য আবার শুভকামনা থাকলো আপনার চলচ্চিত্রের জন্য। তো আমাদের এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যে অবস্থা দেখছেন, আপনি নিজেও একজন নির্মাতা, তো বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে যদি কিছু বলতেন। দেখেন, যে কোনো দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলতে চাই, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পেশাজীবিতা। এই পেশাজীবিতার জন্য আসলে প্রথম দরকার হচ্ছে একাডেমিক শিক্ষা। যেহেতু চলচ্চিত্র একটি কমপ্লেক্স মিডিয়াম, এখানে অনেক ধরনের, এই যে ক্যামেরা আছে, সাউন্ড আছে, এডিটিং আছে, কালার গ্রেডিং আছে, সবগুলোই কিন্তু টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া মানে অ্যাক্টিং বলেন, ডিরেকশন বলেন, বা আপনি আর্ট ডিরেকশন বলেন, যাই বলেন না কেন, সবগুলোর সঙ্গে আসলে টেকনিক্যাল হ্যান্ডস জড়িত। ফলে এটার একটা একাডেমিক শিক্ষার প্রয়োজন। আমাদের এখানে চলচ্চিত্র শিক্ষার বয়স কিন্তু খুব বেশি না। ফিল্ম ইনস্টিটিউট হয়েছে সবে এই যে 10 বছর হলো। তো ওইখানকার একাডেমিক সিস্টেমও যে খুব ভালো হয়ে গেছে তাও না। একটা এডুকেশন ইনস্টিটিউট ম্যাচিউর হতেও সময় লাগে। তো এই একাডেমিক
আলাপটা যখন, একাডেমিক চর্চাটা যখন আমাদের এখানে সংগঠিত হবে, তখন আসলে ইন্ডাস্ট্রি আরও এনরিচড হবে। এখন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে দেখবেন যে মোস্ট অফ দ্য ডিরেক্টর অথবা টেকনিক্যাল পার্সন তারা অ্যাসিস্ট্যান্ট হয়ে হ্যাঁ, এই জায়গাটায় এই জায়গায় এসে। হ্যাঁ, তো অ্যাসিস্ট্যান্ট হয়ে মানে হচ্ছে তারা থেকে শিখে হ্যাঁ, মেথডোলজির উপরে না। জি আমাদের ওই জায়গাটাকে আসলে প্রায়োরিটি দিতে হবে। আর চলচ্চিত্র নিয়ে পাঠদানের পাশাপাশি গবেষণা এবং প্রকাশনার প্রয়োজনীয়তা প্রয়োজন অনেক আছে। বেশি। জি জি, এটা অবশ্যই চলচ্চিত্র গবেষণার জন্য তো আমাদের কোনো গবেষণা কয়েকটা মন্ত্রণালয় করছে, কিন্তু সেটা আসলে ধরেন যথোপযুক্ত নয়, যেহেতু শিক্ষিত জনগোষ্ঠীর চলচ্চিত্রের ক্ষেত্রে অভাব আছে এখনো। হ্যাঁ, ফলে এটা এখনো ম্যাচিউর হয়ে ওঠেনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত চলচ্চিত্রের কোনো কান্ট্রি ওয়াইজ মাস্টার প্ল্যান নাই। আচ্ছা ধরেন চলচ্চিত্রকে এখনো ব্রিটিশ আইন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এটা কিছুদিন আগেও হ্যাঁ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চলচ্চিত্র নিয়ে যারা চলচ্চিত্র কর্মী তারা একটি দাবি তুলেছে যে নতুনভাবে সেন্সর বোর্ড না, সেন্সর সার্টিফিকেশন সিস্টেম বা নীতিমালাগুলো পরিবর্তন করার জন্য। তো কি ধরনের নীতিমালা হলে ভালো হবে আপনার মতে? দেখেন, এই যে বললেন সেন্সর বোর্ড, হ্যাঁ, আমার লাস্ট যেই সিনেমাটা হৃদয়ের রংধনু, এইটার জন্য আমি 2 বছর সেন্সর বোর্ডের সঙ্গে ফাইট করেছি। আমি আদালতে গিয়েছি, আদালত থেকে রায় নিয়ে আমি আমার ছবির সেন্সর সার্টিফিকেট নিয়েছি। আচ্ছা অর্থাৎ সেন্সরশিপ এইটাও ব্রিটিশ জি অ্যাক্ট, যেটা আসলে বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, মানে কথা বলার যে অধিকার, মত প্রকাশের যে অধিকার, এইটার সঙ্গে সাংঘর্ষিক। ফলে এই ফাইটটা সবাই দেয় না। হ্যাঁ, তো সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড নাম পরিবর্তন হয়েছে, মোড়ক পরিবর্তন হচ্ছে, আইনের পরিবর্তন হয়। রাইট। আর আরেকটা জিনিস বলে রাখা উচিত খুব গুরুত্বপূর্ণভাবে, সেটা হচ্ছে যে ধরেন সার্টিফিকেশন বোর্ড মানে কি, মানে হচ্ছে যে প্রত্যেকটা সিনেমাকে এইজ, তার ম্যাচুরিটি অনুযায়ী, কন্টেন্ট অনুযায়ী ভাগ করে দেবে। ভাগ করে দেয়। এখন এই ভাগটা কে করবে? মানে হচ্ছে যে সার্টিফিকেশন বোর্ডের মেম্বাররা করবে। হ্যাঁ সেই মেম্বাররা কারা? চলচ্চিত্র নির্মাতারা, প্রযোজকরা, অভিনেতারা। কিন্তু আসলে মানসিক বিকাশ, মানে এইটার সার্টিফিকেশনটা দিতে পারে হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট। সো এই প্যানেলে যদি সাইকিয়াট্রিস্ট না থাকে তাহলে এই সার্টিফিকেশন বোর্ডটা অকেজ, জি মূল্যহীন। জি। তাহলে আমরা এই পদ্ধতিতেই আছি। শুধুমাত্র যে হ্যাঁ। পরিচালক বা আর্টিস্ট থাকে তা না, কিন্তু এই মানসিক আমরা মানে বিকাশে না, আমরা তো আছি। আছি। আমি বলছি যে মানসিক বিকাশের যেই গ্রেডিং, হ্যাঁ। এইটা কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্ট এটা করার যোগ্যতা রাখে। জি, হ্যাঁ। তাহলে একজন বা দুজন নিয়োগ হ্যাঁ, দিলে এবং ভালো হবে। এবং এই জায়গাটায় অবশ্যই একজন কাউন্সিলরকে থাকতে হবে, জি একজন শিক্ষাবিদকে থাকতে হবে, Right. যিনি চলচ্চিত্র নিয়ে পড়ান। জি জি জি। হ্যাঁ, এবং তারপরে আর যাদের রাখা প্রয়োজন সেখান থেকে রাখা। আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষক থাকে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তাদেরকে আসলে আপনি শিক্ষক না বললে এক একজন ভোটার বলতে পারেন। রাজনৈতিক রাজনৈতিকভাবে তারা আসলে নিয়োগপ্রাপ্ত হন। সবাই তো সেন্সর বোর্ড বলেন, সার্টিফিকেশন বোর্ড বলেন, ওখানে তো রাজনৈতিকভাবেই প্রভাব তাহলে খাটিয়ে ঢুকতে হয়। এই- তাহলে আলটিমেটলি লাভ কি হয়? এই সব আমাদের সংস্কার করার প্রয়োজন প্রয়োজন। আছে। ধন্যবাদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তো সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের কিছু বলুন, যেটা আমাদের চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখবে। ক্যামেরার দিকে তাকাবেন। বাংলা চলচ্চিত্রের দর্শক যারা, তাদের মানে সবসময়ই আসলে আরেকটা জায়গা থেকে, মাটির সঙ্গে সম্পৃক্ত থেকে আসলে তারা সিনেমাকে বিচার করে। ফলে আমরা যারা মনে করি যে আমাদের সংস্কৃতির বাইরের ছবি এসে আমাদের হল দখল করে নিবে, আমাদের সংস্কৃতি দখল করে নিবে, ব্যবসা করবে, বিষয়গুলো এরকম না। গত 54 বছরের ইতিহাসে আসলে বিদেশি ছবি বাংলাদেশকে কখনোই দখল করতে পারেনি। বাংলাদেশের ছবি বাংলাদেশে ছেয়ে যাবে। আমাদের খালি একটু ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে,
এই জন্য দর্শকদের বলছি যে আপনারা অপেক্ষায় থাকুন, আছে ভালো ছবিকে প্রণোদনা দিন। এবং আমাদের এই সিনে লাইভ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।